আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের নিয়মিত মন্তব্য প্রতিবেদনে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আজকের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম, গাজার গণহত্যার সমর্থনে পশ্চিমা মিডিয়ার জায়নিস্ট প্রোপাগান্ডা। চলুন দর্শক জেনে নেই মন্তব্য প্রতিবেদনটির আদ্যোপান্ত। ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে সর্বকালের সেরাদের তালিকায় 1986 সালের বিশ্বকাপের গোল্ডেন বুটের অধিকারী গ্যারি লিনেকার নিশ্চয়ই বেশ ওপরের দিকেই থাকবেন। তিনি 25 বছর ধরে বিবিসির একটি ফুটবল বিষয়ক খুবই জনপ্রিয় অনুষ্ঠানের হোস্ট ছিলেন। গাজার গণহত্যা ও ব্রিটেনে অভিবাসীদের অধিকার নিয়ে লিনেকারের মানবিক অবস্থানের কারণে তাকে সম্প্রতি বিবিসি ছাড়তে হয়েছে। গ্যারি লিনেকার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে গত বছর এক সাক্ষাৎকারে বলেছিলেন, গাজার নির্মম গণহত্যার চিত্র তাকে অনবরত কাঁদায়। দুর্ভাগ্যের বিষয় হল, গাজার প্রতিদিনের গণহত্যার মর্মবিদারক চিত্র একজন প্রকৃত মানবিক মানুষ গ্যারি লিনেকারকে কাঁদালেও তথাকথিত মুসলিম উম্মা একেবারেই নির্বিকার। ফিলিস্তিনের অসহায় শিশুদের একবেলা আহার না জুটলেও মুসলিম বিশ্বের ধনী দেশগুলো বিলাস ব্যসনে মত্ত। মনে হচ্ছে বিশ্বের 200 কোটি মুসলমান সব ধরনের মানবিকতা, সহমর্মিতা, সংবেদনশীলতা ও বোধ বুদ্ধি হারিয়ে এক বিশাল জম্বি গোষ্ঠীতে পরিণত হয়েছে। গাজার গণহত্যা হিটলারের নৃশংসতাকে অনেক আগেই ছাড়িয়ে গেছে। সেখানে জায়নিস্ট ইসরায়েলি বাহিনী 1.5 বছর ব্যাপী ভয়াবহ নির্মমতা বিগত 2000 বছরের মানব ইতিহাসে কেবল 12 ও 13 শতকের চেঙ্গিস খান ও হালাকু খানের মঙ্গল সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের সঙ্গে তুলনীয়। ব্রিটিশ ঐতিহাসিক জোসেফ স্যান্ডার্স মঙ্গলদের সম্পর্কে মন্তব্য করেছিলেন, দ্য মোস্ট নটোরিয়াস প্র্যাকটিশনার্স অফ জেনোসাইড। সংক্ষেপে বাংলায় বললে, সর্বনিকৃষ্ট গণহত্যাকারী। স্যান্ডার্স 1972 সালে মারা গেছেন। আজ ইসরায়েলি গণহত্যা দেখার জন্য বেঁচে থাকলে স্যান্ডার্স নিশ্চয়ই তার মত বদলে লিখতেন, জায়নিস্টদের নৃশংসতার তুলনায় মঙ্গলরা নিতান্তই শান্তিবাদী ছিলেন। মনে রাখবেন, 1278 সালে হালাকু খান যখন বাগদাদ নগরী ধ্বংস করেছিলেন, তখন পৃথিবীতে ক্যামেরা ছিল না, টেলিভিশন ছিল না, মিডিয়া ছিল না, মোবাইল ফোন ছিল না। বাগদাদে মঙ্গলদের গণহত্যা এবং সেখানকার বিখ্যাত বিশ্ববিদ্যালয় ও পাঠাগার পুড়িয়ে দেওয়ার কাহিনী পরবর্তীকালের মানুষ কেবল ইতিহাসের বইতে পড়েই শিউরে উঠেছে। আর আজ গাজার সব শিক্ষা প্রতিষ্ঠান বোমা ও মিসাইল নিক্ষেপ করে উড়িয়ে দেওয়ার দৃশ্য আমরা প্রতিদিন ইউটিউব চালালেই দেখতে পাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত বেসুমার 1000 পাউন্ডের বোমার বিস্ফোরণে নারী শিশুর ছিন্ন ভিন্ন লাশ আকাশে উঠতে দেখেছি। হাত পা হারানো হাজারো নিষ্পাপ শিশুর কান্নাভরা মুখ টেলিভিশনে দেখে কষ্টে বুক ভেঙে যাচ্ছে। আপনারা কি আদৌ ধারণা করতে পারেন গাজায় মার্কিন, ব্রিটিশ ও জার্মানির মদতে বর্বর জায়নিস্টরা কতটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে? আমি একেবারে সংক্ষেপে বলার চেষ্টা করছি। আমি নিশ্চিত প্রকৃত পরিস্থিতি আমার পরিসংখ্যান নির্ভর বর্ণনার চেয়ে অনেক বেশি মর্মান্তিক। গাজায় এ পর্যন্ত 92% বাসস্থান, 90% স্কুল এবং সব স্থাপনার 70% ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। সেখানে এমন একটি বিশ্ববিদ্যালয়ও অবশিষ্ট নেই যেখানে বোমা ফেলা হয়নি। ফিলিস্তিনের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের এই অবিশ্বাস্য চিত্র দেখে বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোকে সেই ধ্বংসকাণ্ড বর্ণনার জন্য এক নতুন ইংরেজি শব্দ, স্কলাস্টিসাইড অর্থাৎ শিক্ষার গণহত্যা আবিষ্কার করতে হয়েছে। এভাবে একটি দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংসের চিন্তা মধ্যযুগে বর্বর মঙ্গল হালাকু খানের মাথায়ও আসেনি। অবিশ্রান্ত বোমাবর্ষণে গুরুতর আহত ফিলিস্তিনিরা যেন বিনা চিকিৎসায় মারা যায়, সেজন্য গাজার স্বাস্থ্য ব্যবস্থাকেও শেষ করে দিয়েছে ইসরায়েলের দানব বাহিনী। গত 13 এপ্রিল গাজার শেষ ব্যবহারযোগ্য হাসপাতাল আল আহলি আরব হাসপাতালের একটি বড় অংশ মিসাইল ও বোমা নিক্ষেপ করে ধ্বংস করেছে জায়নিস্টরা। মিডল ইস্ট আইতে কর্মরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড হার্স্ট মন্তব্য করেছেন, I suggest you to look at Israel's meticulously planned, premeditated assault on Gaza's 36 hospitals, its paramedics, its ambulances. Israel coldly calculates that if it dismantles the health system to make the strip uninhabitable for the 2 million people,
যার বাংলা করলে দাঁড়ায়, আমি ইসরায়েলের সূক্ষ্ম পরিকল্পনার সঙ্গে গাজার ৩৬টি হাসপাতাল, স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্সের উপর সুনির্দিষ্ট আক্রমণের দিকে লক্ষ্য করতে পরামর্শ দিচ্ছি। ইসরায়েল ঠান্ডা মাথায় হিসাব করে দেখেছে, তারা যদি স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে, তাহলে গাজায় ২০ লাখ মানুষের পক্ষে আর বসবাস করা সম্ভব হবে না। প্রকৃতপক্ষে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের জায়নিস্টরা আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রীতিমতো ঘোষণা দিয়ে ফিলিস্তিনের অধিবাসীদের জাতিগতভাবে নিধন করছে। এবার ইসরায়েলের হামলায় হতাহতের সংখ্যাটা একটু বোঝার চেষ্টা করুন। গাজায় গত ১.৫ বছরের অব্যাহত আক্রমণে জায়নিস্ট বাহিনী সেই ছোট ভূখণ্ডে বসবাসকারী ২ মিলিয়ন ফিলিস্তিনের মধ্যে ১,৮০,০০০ জন অর্থাৎ ৯% মানুষকে হতাহত করেছে। ঢাকা শহরের প্রায় ২ কোটি জনসংখ্যা বিবেচনা করলে এই ধরনের হামলায় এখানে ১৮ লাখ মানুষ হতাহত হতো। গাজায় আজ যেমন এমন কোনো পরিবার নেই যাদের কোনো সদস্য আহত কিংবা নিহত হয়নি, তেমনি ঢাকাতেও একই রকম শোকের আবহ তৈরি হতো। এমন নির্বিচার হত্যাকাণ্ডেও ইসরায়েলের মিডিয়া কিন্তু পুরোপুরি সন্তুষ্ট হতে পারছে না। তাদের আরও লাশ, আরও রক্ত প্রয়োজন। সে দেশের টেলিভিশনের রক্তপিপাসু সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকাররা ফিলিস্তিনের সব শিশু, নারী, এমনকি গর্ভবতীদেরও হত্যা করার জন্য প্রতিদিন জনমত তৈরির চেষ্টা করে চলেছে। তাদের সেই চেষ্টা অনেকাংশে সফলও হয়েছে। একটা দেশের অধিকাংশ মানুষ কি পরিমাণ বিকৃত মানসিকতা সম্পন্ন দানব হয়ে উঠতে পারে সেটা বোঝার জন্য ইসরায়েলের মিডিয়ার প্রচারণা শোনা আবশ্যক। ইসরায়েলের টেলিভিশনের প্রতিদিনের আলোচনা শুনে যে কারো মনে হবে জায়নিস্টরা সবাই গণহত্যা ম্যানিয়ায় আক্রান্ত হয়েছে। পাঠকদের মনে হতে পারে পশ্চিমা মিডিয়া নিশ্চয়ই ইসরায়েলিদের মতো বিভৎস গণহত্যা ম্যানিয়ায় আক্রান্ত হয়নি। প্রকৃতপক্ষে ইসলামোফোবিয়ার মাত্রা ইসরায়েলের মিডিয়া এবং পশ্চিমের মূলধারার মিডিয়ার মধ্যে তেমন কোনো চরিত্রগত তফাৎ নেই। মানবাধিকারের ধ্বজাধারী পশ্চিমা মিডিয়া তাদের প্রচারে খানিকটা সভ্যতার ভড়ং দেখায় মাত্র। আমার উপরোক্ত মন্তব্য প্রমাণের জন্য একটা উদাহরণ দিচ্ছি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের আকস্মিক আক্রমণের পর পশ্চিমা জগৎ জুড়ে ফিলিস্তিনের নাগরিকদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের স্পৃহা তীব্র হয়ে ওঠে। সেই প্রতিশোধ স্পৃহাকে আরও উস্কে দেওয়ার জন্য ইসরায়েলের প্রোপাগান্ডা মেশিন পশ্চিমের মূলধারার মিডিয়াকে ব্যবহার করে। হামাসের সন্ত্রাসীরা ৪০ ইসরায়েলি শিশুকে গলা কেটে হত্যা করেছে, এমন একটা সম্পূর্ণ ভুয়া গল্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস থেকে পশ্চিমা মিডিয়াকে গেলানো হয়। সিএনএনের রিপোর্টার সারা সিডনার তথ্যের কোনো রকম যাচাই বাছাই ছাড়াই নেতানিয়াহুর মুখপাত্রের বরাতে লাইভ অনুষ্ঠানে সেই ভয়াবহ মিথ্যা প্রচার করা হয়। ফক্স নিউজ, ডেইলি মেইল, মেট্রো ও অন্যান্য পশ্চিমা মিডিয়াও সিএনএনের সঙ্গে সোৎসাহে মিথ্যা প্রচারণায় যোগ দেয়। এই বিভৎস মিথ্যাচার কেবল মিডিয়াতেই সীমাবদ্ধ থাকেনি। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও ইসরায়েলি শিশুদের শিরশ্ছেদের ভুয়া গল্প প্রচারে নিজেই নেমে পড়েন। সত্য প্রকাশ পেলে ১২ই অক্টোবর সিএনএন সারা সিডনার মিথ্যা তথ্য দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করলেও ইসরায়েলি প্রোপাগান্ডার উদ্দেশ্য ততক্ষণে সফল হয়ে গিয়েছিল। আশ্চর্যজনকভাবে স্বঘোষিত খ্রিস্টান জায়নিস্ট প্রেসিডেন্ট বাইডেন ১২ই ডিসেম্বর আবারও কর্তৃত্ব মস্তক ইসরায়েলি শিশুদের ছবি নিজে দেখার ডাহা মিথ্যা দাবি উত্থাপন করেন। এবার অবশ্য দি ইন্টারসেপ্ট বাইডেনের মিথ্যাচারের প্রতিবাদ করে। শেষ পর্যন্ত ২০২৪ সালের এপ্রিলে খোদ ইসরায়েলিরাই ফরাসি মিডিয়া লা মন্ডের কাছে স্বীকার করে এ ধরনের শিশু শিরশ্ছেদের কোনো ঘটনা আদৌ ঘটেনি। হামাসকে দানব প্রতিপন্ন করার লক্ষ্যে পুরো ব্যাপারটাই বানানো ছিল। তাবৎ পশ্চিমা মিডিয়া হামাস কর্তৃক ৪০ ইসরায়েলি শিশুর শিরশ্ছেদের সেই বানানো গল্পে কেঁদে বুক ভাসিয়েছে। অথচ প্রায় ২০,০০০ ফিলিস্তিনি শিশুকে হত্যা করা হলেও সেই একই ধরনের বিষয় পশ্চিমা মিডিয়া ভ্রুক্ষেপও করেনি, কারণ তাদের কাছে ফিলিস্তিনের জনগণের জীবনের কোনো রকম মূল্য নেই। পশ্চিমা মনোজগতে ফিলিস্তিনিদের বিষয় অমানবিকীকরণ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে একজন ফিলিস্তিনি শিশু পশ্চিমা জায়নিস্টদের কাছে কোনো মানব প্রাণ নয়, নাম পরিচয়হীন কেবল একটি সংখ্যা মাত্র। এজন্যই ৬ বছরের একাকী হিন্দ রাজাবকে ইসরায়েলি সেনারা মনের আনন্দে টার্গেট করে হত্যা করলেও তাদের প্রতি কোনো নিন্দাসূচক বক্তব্য কোনো পশ্চিমা মিডিয়ায় শুনতে পাবেন না। বিমান ও ড্রোন থেকে বোমাবর্ষণ, ট্যাঙ্কের গোলা ও স্নাইপার দিয়ে গণহত্যার পর এখন জায়নিস্ট ইসরায়েল গাজা অবরোধ আরোপের মাধ্যমে খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়ে লাখ লাখ শিশুকে অনাহারে মৃত্যুবরণ করতে বাধ্য করলেও পশ্চিমের মূলধারার মিডিয়া নীরবতা পালন করে যাচ্ছে। গাজায় বিশ্ব মানবতাবোধের এই অধঃপতনে ব্যথিত হয়ে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের রাষ্ট্র ত্রিনিদাদ ও টোবাগোর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আমিরি ব্রাউন চরম আক্ষেপের সঙ্গে জাতিসংঘে বলেছেন, দ্য কোয়েশ্চেন রিমেইনস ইফ
innocent civilians, including women, children, and United Nations staff, were being killed at this record rate in the developed world, how would the world's big powers have reacted? পশ্চিমা মিডিয়া কিভাবে ন্যারেটিভ তৈরি করে তার আরেকটি চিত্তাকর্ষক উদাহরণ বিখ্যাত নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার সংবাদের শিরোনাম। ইসমাইল হানিয়াকে তেহরানের ইসরায়েলি এজেন্ট বোমা বিস্ফোরণ ঘটিয়ে 2024 সালের 31 জুলাই হত্যা করেছিল। হামাস নেতা বিস্ফোরণে নিহত হলেও নিউ ইয়র্ক টাইমসের বিস্ময়কর শিরোনাম ছিল ইসমাইল হানিয়া, আ টপ হামাস লিডার, ইজ ডাইড অ্যাট 62, অর্থাৎ হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ের 62 বছর বয়সে মৃত্যু। এই শিরোনাম পড়ে যে কোনো পাঠক মনে করবেন ইসমাইল হানিয়ের রোগে ভুগে অকালে 62 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। একই নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় নির্দেশনা অনুযায়ী সংবাদকর্মীদের ইসরায়েল ও ফিলিস্তিন সম্পর্কিত সংবাদ পরিবেশনায় অকুপেশন ও জেনোসাইড শব্দ দুটি ব্যবহার করা নিষিদ্ধ। আরও অবাক করার মতো তথ্য হলো পশ্চিমা দুনিয়ায় এই নিউ ইয়র্ক টাইমস ও সিএনএনকে অপেক্ষাকৃত লিবারেল মিডিয়া হিসেবে গণ্য করা হয়। মুখে মিডিয়ার স্বাধীনতার কথা বললেও অধিকাংশ পশ্চিমা মিডিয়ায় সাংবাদিকরা প্রকৃত সাংবাদিকের কর্তব্য অনুযায়ী ইসরায়েলি গণহত্যার জন্য বিশ্বের ঘৃণ্যতম বর্ণবাদী দেশটির এবং গণহত্যায় সহায়তাকারী মার্কিন সরকারের মুখপাত্রদের কঠিন প্রশ্ন করার পরিবর্তে যে কোনো কর্তৃত্ববাদী সরকারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের একজন স্টেনোগ্রাফার অথবা টাইপিস্টের ভূমিকা পালন করে চলেছে। আইসিসি স্বাধীনভাবে কাজ করতে পারলে এতদিনে পশ্চিমা বিশ্বের সব মিডিয়া কর্পোরেট হাউসকে গাজার গণহত্যার সহায়তাকারী হিসেবে হেগে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতো। দুর্ভাগ্যবশত আমরা নৈতিক অথবা আইনানুগভাবে বিশুদ্ধ কোনো পৃথিবীতে বসবাস করছি না। প্রায় নিজেকে প্রশ্ন করি, বাংলাদেশের 90% মুসলমানও কি গাজার মানুষের কষ্ট ও অসহায়ত্ব প্রকৃতভাবেই অনুধাবন করছে? এটা ঠিক, কিছুদিন আগেই আমরা ফিলিস্তিনের সমর্থনে এক বিশাল মার্চ ফর গাজা প্রতিবাদ সমাবেশ করেছি। সেদিন ফিলিস্তিনের পতাকায় সমস্ত রাজধানী ছেয়ে গিয়েছিল, কিন্তু তারপরে সবাই নিজেদের জীবন ও দেশের রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এমনকি আমার ধারণা আজকের মন্তব্য প্রতিবেদনটাও পাঠকরা তেমন মনোযোগ দিয়ে পড়বেন না। বিষয়টা তাদের ভালো লাগবে না। অনেকেই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে চটাতে চান না। স্বার্থ বড় বালাই। গাজা ও কাশ্মীরে চরম নিপীড়িত মুসলমানদের দুঃখ হয়তো আমাদের সেভাবে আলোড়িত করে না। আমিও হয়তো এভাবে লেখালেখি করতাম না যদি না আমারও পশ্চিমা জায়নিস্ট সমর্থক দেশগুলোয় ভিসা কিংবা ব্যবসার প্রয়োজন থাকতো। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, মানুষ মাত্রই স্বার্থপর। প্রিয় দর্শক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদন আজ এ পর্যন্তই। আগামী বুধবার ইনশাল্লাহ আরেকটি মন্তব্য প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।